नमस्कार बंधुरा तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। प्रथमेই बोले रखी आज के আমরা যে প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো এসএসসির পরীক্ষাতে এসেছে। তো দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে বাদামি চালুক্যদের বাদামিতে যাওয়ার আগে প্রথমে তাদের রাজধানী কী ছিল। প্রথমে আমরা উত্তরটা দেখব তারপর ডিটেলসে দেখব, ঠিক আছে। আইহোল, হুগলি, বিজাপুর নাকি হাম্পি। তো বাদামি চালুক্যদের প্রথমে রাজধানী ছিল আইহোল, তারপর তারা বাদামিতে করে। এরপর দেখো ভারতের দক্ষিণ দিকে একটা রাজবংশ শাসন করছিল, তার নাম হচ্ছে বোকাটক বংশ, ঠিক আছে। বোকাটক বংশ, এই বোকাটক বংশের সামন্ত কারা ছিল? এদের সামন্ত ছিল চালুক্য, ঠিক আছে। এদের সামন্ত ছিল চালুক্য এবং এই চালুক্যরা তিনবার ধরে শাসন করেছে এবং তিনবার তিনটা আলাদা আলাদা রাজধানী ছিল। তার জন্য একটাকে বলা হয় চালুক্য বাদামি, ঠিক আছে, একটাকে বলা হয় চালুক্য বাদামি, একটাকে বলা হচ্ছে চালুক্য কল্যাণী, চালুক্য কল্যাণী এবং আরেকটাকে বলা হয় চালুক্য বেঙ্গি, ঠিক আছে। তিনবার রাজত্ব করেছে, তার জন্য তিনটা ক্যাপিটাল তাদের যা যা ছিল সেই হিসাবে নামকরণ করা হয়েছে। এরপর দেখো চালুক্য বাদামি, চালুক্য বাদামির বা চালুক্য বাতাপির যে সংস্থাপক তার নাম কি হচ্ছে জয় সিং। চালুক্য কল্যাণীর সংস্থাপক হচ্ছে তয়লেব দ্বিতীয়। কে ছিল? তয়লেব দ্বিতীয়, ঠিক আছে। এবং চালুক্য বেঙ্গি, চালুক্য বেঙ্গির সংস্থাপক কে ছিল? বিষ্ণুবর্ধন। এরপর দেখো চালুক্য বংশ যখন শেষ হয়, চালুক্য বংশের ধ্বংসাবশেষে কোন বংশ শুরু হয়? রাষ্ট্রকূট বংশ, ঠিক আছে, রাষ্ট্রকূট বংশ। এই ডিটেলসটা যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে নিও ভিডিওটা, ঠিক আছে, একটু স্কিপ করে নিও, পরের প্রশ্ন দেখতে পাবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, 1957 থেকে 58 সালে ডক্টর বিষ্ণু ওয়াকানকার ঘটনাক্রমে কোন প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানটি আবিষ্কার করেন? পান্ডুয়া, রনকপুর, উদয়গিরি নাকি ভীমবেটকা। তো মনে রাখবে উত্তরটা হচ্ছে ভীমবেটকা, ঠিক আছে। ভীমবেটকা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং মনে রাখবে ভীমবেটকাতেই প্রথমবার মানুষের আঁকা চিত্র, ঠিক আছে, মানুষের নিজের হাতে আঁকা যে পেন্টিং সেটা কোথায় পাওয়া গেছে? ভীমবেটকাতে পাওয়া গেছে। এবং এই ভীমবেটকায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কবে যুক্ত হয়েছে? যুক্ত হয়েছে তোমার 2003 সালে, ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো আমরা বিভিন্ন ধরনের জিনিস আমরা এনশিয়ান্ট হিস্ট্রিতে বিভিন্ন জায়গায় পেয়েছি, যেমন শিশু জন্ম ভাস্কর্য, অর্থাৎ কি একটা মূর্তি যেখানে দেখা যাচ্ছে যে একজন নারী মূর্তির যোনি থেকে একটা বাচ্চা বেরিয়ে আসছে, ঠিক আছে, তো সেটাকে বলা হয় শিশু জন্ম ভাস্কর্য। এবং সমাধি R37 এটা আমরা কোথায় পেয়েছি? হড়প্পা সভ্যতাতে। হড়প্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছে? 1921 সালে এবং কে করেছেন? দয়ারাম সাহানি, ঠিক আছে। এরপর পশুপতিনাথের মূর্তি এবং গ্রেট বাথ এই দুটো জিনিস আমরা কোথায় পেয়েছি? মহেঞ্জোদাড়োতে পেয়েছি। মহেঞ্জোদাড়ো 1922 সালে খোঁজ করা হয়েছে, কে করেছে? রাখাল দাস ব্যানার্জি। এরপর দেখো যুগল সমাধি, কাপেল সমাধি, ঠিক আছে, একসাথে স্বামী এবং স্ত্রী মানে একজন পুরুষ একজন নারীকে সমাধি দেওয়া হয়েছিল। এবং শৈল চিকিৎসা যেটাকে বর্তমানে আমরা বলি সার্জারি এবং চাষাকৃত জমি কোথায় পাওয়া গেছে? কালীবাঙ্গানে পাওয়া গেছে। কালীবাঙ্গান শব্দের অর্থ কি? কালো চুড়ি, কি? কালো চুড়ি, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু আমি নিজের মন থেকে তোমাদেরকে করাচ্ছি না, এগুলো সব এসএসসিতে এসেছে, আমার প্রশ্ন নয়, এসএসসির প্রশ্ন, একটু মন দিয়ে করবে, হ্যাঁ। 1952 সালে অমলানন্দ ঘোষ এটি আবিষ্কার করেন। এরপর দেখো বিউটি প্রোডাক্ট কোথায় পাওয়া গেছে? যেমন লিপস্টিক, নেল পলিশ, চিরুনি, আয়না এসব চনহুদ্রতে পাওয়া গেছে। এবং ঘোড়ার হাড় কোথায় পাওয়া গেছে? সুরকো টোডরা, ঠিক আছে, এখানে পাওয়া গেছে। এরপর দেখো জালিকাট্টু কোন ভারতীয় উৎসবের সাথে যুক্ত? জালিকাট্টু যেটাকে আমরা কি বলি? বুল ফাইট, বুল ফাইট অর্থাৎ কি ষাঁড়েদের যে লড়াই সেটাকে জালিকাট্টু কোন উৎসবের সাথে যুক্ত? ওনাম, পোঙ্গল, বিহু নাকি হর্নবিল। তো মনে রাখবে এটা পোঙ্গলের সাথে যুক্ত। এবং পোঙ্গল কোথাকার উৎসব? তামিলনাড়ুর উৎসব, ঠিক আছে, পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর উৎসব। পোঙ্গল উৎসবটি 4 দিন ধরে হয় এবং 4 দিনে 4টা আলাদা আলাদা নাম আছে। কি কি আছে একবার দেখে নাও। প্রথম দিনটাকে বলা হয় ভোগী পোঙ্গল, কি বলা হয়? ভোগী পোঙ্গল, ঠিক আছে। সেকেন্ড দিনকে বলা হয় সূর্য পোঙ্গল। 3 নম্বর দিনকে বলা হয় মট্টু পোঙ্গল এবং 4 নম্বর দিনকে বলা হয় কন্যা পোঙ্গল, ঠিক আছে।
এটা হচ্ছে পোঙ্গাল উৎসবের 4 দিন, 4টা আলাদা আলাদা নাম তামিলনাড়ুর উৎসব। এরপর দেখবে আরও একটা নাম আছে আট্টুকাল পোঙ্গাল, ঠিক আছে। আট্টুকাল পোঙ্গাল কোথাকার? কেরালার। তার আগে দেখো তামিলনাড়ুর আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে থাইপুসম। কী নাম? থাইপুসম, যেখানে ভগবান মুরুগনের পূজা করা হয়, মানে ভগবান কার্তিকের পূজা করা হয়। এটাও কোথাকার? এটা কিন্তু তামিলনাড়ুর। এরপর দেখো কি বললাম, আট্টুকাল পোঙ্গাল। আট্টুকাল পোঙ্গল, ঠিক আছে। আট্টুকাল পোঙ্গল কোথাকার উৎসব? কেরালা। এটা কিন্তু মনে রাখবে, পোঙ্গল হচ্ছে তোমার তামিলনাড়ু, আট্টুকাল পোঙ্গল কেরালা। কেরালার আরও একটি উৎসব হচ্ছে মকর বিলুক্কু, ঠিক আছে। আরও একটি উৎসব আছে মকর বিলুক্কু। বিলুক্কু। তাছাড়া আর কি আছে? তাছাড়া আছে তোমার ওনাম উৎসব, কোথাকার? কেরালা, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা অপশান আছে বিহু। বিহু কোথাকার উৎসব? বিহু হচ্ছে আসামের। বিহু হচ্ছে আসাম। এবং বিহুরও কটা ভাগ আছে? কটা ভাগ আছে? 3টা ভাগ। 3টা কী কী দেখে নাও। ভোগলি বিহু, ঠিক আছে, ভোগলি বিহু। তাছাড়া কি আছে? রঙ্গোলি বিহু, রঙ্গোলি বিহু। এবং আরেকটা আছে কোংলি বিহু, ঠিক আছে, কোংলি বিহু। এই 3টা মনে রাখবে। এরপর দেখো আরেকটা উৎসব কি আছে? হর্নবিল। হর্নবিল কোথাকার? নাগাল্যান্ডের উৎসব। এবং এই হর্নবিলকে কি বলা হয়? ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল। এটা 1 ডিসেম্বর পালন করা হয়। কারণ কি 1963 সালের 1 ডিসেম্বর কি করা হয়েছিল? নাগাল্যান্ডকে একটা রাজ্যের দরজা দেওয়া হয়েছিল এবং সেই দিন থেকেই তারা হর্নবিল উৎসবটা 1 ডিসেম্বর পালন করে থাকে। এবং হর্নবিল উৎসবকে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল। এটা কিন্তু মনে রাখবে, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস, উৎসবের উৎসব, ঠিক আছে। কোনটা? হর্নবিল। এরপর দেখো নিচের কোন নৃত্যটি ইউনেস্কোর অধরা ঐতিহ্যের তালিকায় রয়েছে? অধরা ঐতিহ্য বলতে ইনটেনজিবল সাইট। ফুগদি, গরবা, দলখাই নাকি ঝুমার, ঠিক আছে। তো দেখো ইউনেস্কোর যে অধরা সাইট আছে, ঠিক আছে, অধরা সাইটে কোনটি আছে মনে রাখবে? সেটি হচ্ছে গরবা। কোন ডান্সটি? গরবা। গরবা হচ্ছে গুজরাটের একটা ফোক ডান্স, ঠিক আছে, গুজরাটের একটি ফোক ডান্স, যেটি তোমার রিসেন্টলি 2023 সালে ইউনেস্কোর যে ইনটেনজিবল সাইট সেখানে যুক্ত করা হয়েছে। ইনটেনজিবল সাইট বলতে কী বোঝায়? যেসব মানে কী বলবো, যেমন ধরো যেসব জিনিসগুলোকে আমরা ছুঁতে পারি না, টাচ করতে পারি না, যেমন একটা ডান্সের আমরা আর্টিস্টকে টাচ করতে পারি কিন্তু ডান্সটাকে টাচ করতে পারি না, সেটাকে বলা হচ্ছে ইনটেনজিবল, ঠিক আছে। তো দেখো এরপর দেখো ঝুমার। ঝুমার হচ্ছে তোমার রাজস্থানের একটা লোকনৃত্য, ঠিক আছে, রাজস্থানের লোকনৃত্য। এবং এই ঝুমরটা যখন কোনো শিশু করে, ঠিক আছে, বাচ্চা মেয়েরা যখন করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে লুর বলে, ঠিক আছে। দল খায় কোথাকার ডান্স? উড়িষ্যা, বোঝা গেছে। এবং ফুগদি বা ফুগাডি কোথাকার? এটা হচ্ছে গোয়া এবং মহারাষ্ট্রের লোকনৃত্য, গোয়া এবং মহারাষ্ট্র, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এরপর দেখো আমাদের টোটাল 16টা ইনটেনজিবল সাইট আছে এবং আমাদেরকে মনে রাখতে হবে এই 16টায়, বিশেষ করে 15 নাম্বার এবং 16 নাম্বার যেটা আছে বিশেষ করে মনে রাখতে হবে। দেখো 2008 সালে টোটাল 4টা ইনটেনজিবল সাইটে যুক্ত হয়েছে। একটা হচ্ছে বৈদিক মন্ত্র জপ, রামলীলা, কুট্টিয়াট্টম, কেরালার একটা রঙ্গমঞ্চকে বলা হয় কুট্টিয়াট্টম। তারপর হচ্ছে মুড়িয়াট্টম, এটা হচ্ছে কেরালার এক ধরনের নাটক, তাকে বলা হচ্ছে মুড়িয়াট্টম। এই 4টাই তোমার 2008 সালে যুক্ত হয়েছে। 2010 সালে কালবেলিয়া ডান্স কোথাকার? রাজস্থানের। কালবেলিয়া ডান্সের একজন বিখ্যাত আর্টিস্টকে? গুলাবো সাপেরা, গুলাবো সাপেরা। ওর এসএসসিতে আসে অনেকবার প্রশ্নটা, ঠিক আছে। এরপর দেখো ছৌ ডান্স 2010 সালে যুক্ত হয়েছে। ছৌ ডান্স কোথায় কোথায়? 3টে জায়গায় হয়, একটা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। লাদাখের বুদ্ধদের যে মন্ত্র জপ সেটা 2012 সালে যুক্ত হয়েছে। মণিপুরের সংকীর্তন 2013 সালে। পাঞ্জাবের বাসন কলা, ঠিক আছে, সেখানে পিতলের নানান ধরনের বাসন তৈরি হয়, সেই আর্টটাকে যুক্ত করা হয়েছে 2014 সালে। এবং যোগ 2016 সালে যুক্ত হয়েছে। এরপর দেখো নবরোজ, যেটা পার্সিদের নতুন বছর, সেটা 2016 সালে যুক্ত হয়েছে। কুম্ভ মেলা 2017 সালে যুক্ত হয়েছে। কুম্ভ মেলা 4টে জায়গায় হয়, কোথায় কোথায়? প্রয়াগরাজ,
উজ্জয়ন, নাসিক এবং হরিদ্বার। এরপর দেখো আমাদের যে কলকাতার দুর্গাপূজা সেটা 2021 সালে যুক্ত হয়েছে এবং গরবা ডান্স গুজরাটে 2023 সালে। রিসেন্ট এই দুটো একদম আমাদেরকে মনে রাখতেই হবে, ঠিক আছে। এরপর দেখো কে ভারতীয় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করে? জয়েন্ট সিটিং, ঠিক আছে। এখানে যেটা জানতে চেয়েছে জয়েন্ট সিটিং কে আহ্বান করে? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার নাকি রাজ্যসভার চেয়ারম্যান? তো দেখো রাজ্যসভার যে চেয়ারম্যান সেই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তো দেখো উভয় কক্ষের যে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং এটা ডাকে হচ্ছে তোমার রাষ্ট্রপতি। কে ডাকে? রাষ্ট্রপতি ডাকে। কিন্তু এটার যে অধ্যক্ষতা বা হেড কে থাকে সেটা থাকে লোকসভার স্পিকার। এরপর দেখো মেন পয়েন্টে আমরা আসি। দেখো জয়েন্ট সিটিং তার উল্লেখ আমরা সংবিধানে কোথায় পাই? আর্টিকেল নাম্বার 108-এ আমরা জয়েন্ট সিটিংয়ের উল্লেখ পাই। জয়েন্ট সিটিং কখন ডাকা হয়? যখন কোনো একটা বিল নিয়ে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে মতবিরোধ দেখা যায় তখন কি করা হয়? প্রেসিডেন্ট লোকসভা এবং রাজ্যসভাকে এক জায়গায় ডাকে, যেটাকে জয়েন্ট সিটিং বলা হয়। এবং জয়েন্ট সিটিংয়ের অধ্যক্ষতা বা হেড কে থাকে? হেড থাকে তোমার লোকসভার স্পিকার। কত নাম্বার আর্টিকেল? লোকসভার স্পিকার আর্টিকেল নাম্বার 93। এবং এটাকে ডাকে কে? প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রেসিডেন্ট ডাকে আর্টিকেল নাম্বার 51। কাকে কাকে ডাকে? লোকসভা এবং রাজ্যসভা। লোকসভার চর্চা আমরা আর্টিকেল নাম্বার কত দেখতে পাই? 81, রাজ্যসভা 80। এই প্রত্যেকটা আর্টিকেল কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো জয়েন্ট সিটিং কয়েকটা বিষয়ের উপর হয় না। একটা হচ্ছে সংবিধান সংশোধন, একটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন কোনো বিলের ওপর কিন্তু জয়েন্ট সিটিং হয় না। এবং সংবিধান সংশোধন বিল 368 আর্টিকেল 368-এ রয়েছে। তারপর দেখো মানি বিল, ঠিক আছে। মানি বিলের উপরেও কিন্তু জয়েন্ট সিটিং করা পসিবল নয়। মানি বিলের উল্লেখ আছে আর্টিকেল 110। এবং প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট বা মহাভিয়োগ, ঠিক আছে, সেটির ওপরেও কিন্তু তোমার জয়েন্ট সিটিং ডাকা যায় না। মহাভিয়োগ কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল নাম্বার 61। এরপর দেখো এখনও পর্যন্ত টোটাল 3 বার জয়েন্ট সিটিং ডাকা হয়েছে। কতবার? 3 বার জয়েন্ট সিটিং ডাকা হয়েছে। আমি সেটা এইখানে লিখছি, ঠিক আছে। 3 বার দেখো, একবার 1961 সালে। 1961 সালে কখন ডাকা হয়েছিল? যখন যে পণ প্রথাটাকে উঠিয়ে দেওয়ার জন্য তখন একবার ডাকা হয়েছিল। একবার 1978 সালে জয়েন্ট সিটিং ডাকা হয়েছে। কিসের জন্য? ব্যাংকিং রিফর্মের জন্য। ব্যাংকিং রিফর্মের জন্য। এবং 2002 সালে একবার ডাকা হয়েছিল, ঠিক আছে। 2002 সালে কিসের জন্য? পোটা অ্যাক্টকে হাঁটানোর জন্য। পোটা অ্যাক্ট কি? এটা হচ্ছে এক ধরনের অ্যাক্ট যেটাকে বলা হয় প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। এই অ্যাক্টটাকে হাঁটানোর জন্য 2002 সালে জয়েন্ট সিটিং ডাকা হয়েছিল। এবং এই 3টা জয়েন্ট সিটিংয়ে হয়েছিল কার সময় জানো? অটল বিহারী বাজপেয়ী। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিহারী বাজপেয়ী। তো এটা মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী, লাল বাহাদুর শাস্ত্রী ড্যাশ থেকে ড্যাশ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, মানে কত বছর থেকে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছেন ভারতের সেকেন্ড প্রাইম মিনিস্টার, ঠিক আছে। কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1964 থেকে 66 পর্যন্ত, ঠিক আছে, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এবং 1966 সালে কোথায়? তাসখান্দ, উজবেকিস্তানের তাসখান্দে তার হঠাৎ মৃত্যু হয়ে যায়। এবং তার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কিন্তু একটা মানে মিস্ট্রি রয়ে গেছে। এরপর দেখো লাল বাহাদুর শাস্ত্রীর সময়ে 1965 সালে, ঠিক আছে, 1965 সালে কি হয়েছিল? সেকেন্ড ইন্ডিয়া পাক ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, ঠিক আছে, কার সময় হয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রীর সময়। এবং লাল বাহাদুর শাস্ত্রী কী করেছিল? সেনাকে পুরো ফ্রিডম দিয়েছিল এবং ভারতীয় সেনা পাকিস্তানের যে লাহোর, করাচি সেগুলো কিন্তু সব দখল করে নিয়েছিল। তারপর ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা শান্তি সমঝোতা হওয়ার জন্য কোথায় ডাকা হয়েছিল? তাসখান্দে, উজবেকিস্তানের তাসখান্দ। এবং সেখানে গিয়ে হঠাৎ
লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়। এবং লাল বাহাদুর শাস্ত্রীর একটি খুব গুরুত্বপূর্ণ কোট আছে, একটা তিনি স্লোগান দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান। কখন দিয়েছিলেন? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়। দেখো, এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন থাকে যে জয় জওয়ান জয় কিষান এই উক্তিটা কে দিয়েছে। এটা দিয়েছে লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক সেরকমভাবেই আরও একটি উক্তি আছে, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। ঠিক আছে, জয় বিজ্ঞান। এই যে উক্তিটা, এটাকে দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এটা দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী 1998 সালে, যখন ভারত সফলভাবে পরমাণু পরীক্ষা করেছিল এবং যেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন শক্তি। ঠিক আছে, অপারেশন শক্তিটা কিন্তু একটি সফল পরমাণু পরীক্ষা। কিন্তু ভারতে যদি বলা হয় প্রথম পরমাণু পরীক্ষা কোনটি, সেটা হচ্ছে তোমার 1974 সালে হয়েছিল। তার নাম কি দেওয়া হয়েছিল? তার নাম দেওয়া হচ্ছে স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা, বোঝা গেছে। এবং নরেন্দ্র মোদিও এটার উপর একটা নতুন স্লোগান দিয়েছে। কি দিয়েছে? প্রথমত ছিল জয় কিষান, প্রথমে ছিল জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। এবং নরেন্দ্র মোদি তিনি কি যুক্ত করেছেন? জয় অনুসন্ধান। ঠিক আছে, তো এই যে স্লোগানটা, এই স্লোগানটা নিয়ে কিন্তু কোনো রকম কনফিউশন তোমরা রেখো না। জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রী, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান অটল বিহারী বাজপেয়ী, জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান এটা হচ্ছে তোমার নরেন্দ্র মোদি। ঠিক আছে, এরপর দেখো সরকারিয়া কমিশন কেন নিয়োগ করা হলো? কেন্দ্র রাজ্য সম্পর্ক, আইনি সমস্যা, কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্যা নাকি উপজাতীয় এলাকা? তো সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে। কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য সরকারিয়া কমিশন আয়োগ করা হয়। কেন্দ্র রাজ্য সম্পর্ক আমাদের আর্টিকেল নাম্বার কততে আছে? আর্টিকেল নাম্বার আছে 312। ঠিক আছে, দেখো আমাদের সংবিধানের যে 7 নাম্বার তফসিল আছে, সেখানে তোমরা জানো যে আমাদের দেশের শক্তিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 3টা কি কি? একটা হচ্ছে তোমার স্টেট, কিছু শক্তি দিয়েছে, একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে কনকারেন্ট। ঠিক আছে, 3টা ভাগে ভাগ করেছে। তো ঠিক মানে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক যাতে ঠিকঠাক থাকে তার জন্যই একটা কমিশন গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে সরকারিয়া কমিশন, আর্টিকেল 312 অনুসারে করা হয়েছিল। এবং এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টারস্টেট বা কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য যদি কোনো দিন কমিশন তৈরি করতে হয়, সেই কমিশনটা গঠন কে করে? প্রেসিডেন্ট। কে করবে? প্রেসিডেন্ট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য টোটাল 2টা কমিশন খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সরকারিয়া কমিশন, একটা হচ্ছে পঞ্চিক আয়োগ। সরকারিয়া কমিশন গঠন হয়েছিল 1983 সালে এবং এটির হেড কে ছিলেন? হেড ছিলেন রঞ্জিত সিং সরকারিয়া, এবং তার সাথে আরও 2জন মেম্বার ছিল ভি শিবরমন এবং SR সেন। এবং পুঞ্চি আয়োগ 2007 সালে গঠন হয়, এটির হেড ছিল মদন মোহন পুঞ্চি, এবং অন্যান্য যে মেম্বারগুলো ছিল ডক্টর ধীরেন্দ্র সিং, আর মাধব মেনন এবং অমরেশ ভাগবি। মনে রাখবে এই পুঞ্চি আয়োগেই বলা হয়েছিল যে কোনো রাজ্যের গভর্নরকে যদি হাঁটাতে হয়, ঠিক আছে, গভর্নরকে যদি হাঁটাতে হয় তার জন্য যাতে মহাভিয়োগের মতন প্রক্রিয়া আনা হয় পুঞ্চি আয়োগে, সেটা বলা হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো ভারতের হয়ে প্রথম প্যারা অলিম্পিক পদক কে জিতেছেন? যোগেশ কাঠুনিয়া, মুরলীকান্ত পাটেকর, ডক্টর গুডম্যান নাকি রুবিনা ফ্রান্সিস? তো দেখো প্রথম প্যারা অলিম্পিক পদক, প্যারা অলিম্পিক খেলা প্রথমবার শুরু হয়েছিল 1960 সালে এবং ভারতের জন্য প্রথমবার প্যারা অলিম্পিকের পদক এনেছিল কে? মুরলীকান্ত পাটেকর। কত সালে? 1972 সালে।
কোন পুরস্কারটি তিনি এনেছিলেন? মেডেলটি, যে মেডেলটি তিনি এনেছিলেন সেটা হচ্ছে গোল্ড, এবং ভারত প্যারা অলিম্পিকে প্রথম যে পুরস্কার পায় সেটা হচ্ছে গোল্ড। এরপর দেখো ডক্টর গুডম্যান। ডক্টর গুডম্যানকে কী বলা হয়? ফাদার অফ প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিকের জনক, ফাদার অফ প্যারা অলিম্পিক। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করিয়ে দিলাম, ঠিক আছে। এবং রুবিনা ফ্রান্সিস ও যোগেশ কাঠুনিয়া এই দুজনেই 2024 সালে পুরস্কার পেয়েছে। দেখো যোগেশ কাঠুনিয়া সিলভার পেয়েছে, ঠিক আছে। যোগেশ কাঠুনিয়া কি পেয়েছে? সিলভার পেয়েছে ডিসকাস থ্রোতে। এবং রুবিনা ফ্রান্সিস তিনি কোন পুরস্কারটি পেয়েছেন? রুবিনা ফ্রান্সিস ব্রোঞ্জ পেয়েছেন। ব্রোঞ্জ কিসে পেয়েছেন? শুটিংয়ে। এরপর দেখো একটু ইতিহাসটা এখানে দেখে নাও। প্রথমবার 1960 সালে কি হয়? প্যারা অলিম্পিক হয় 1960 সালে। কোথায় হয়েছিল? ইটালিতে। মনে রাখবে এখন যেটাকে আমরা প্যারা অলিম্পিক বলছি তখন সেটার নাম কিন্তু অন্য ছিল। কী ছিল? স্টক ম্যান্ডেভিল গেমস। স্টক ম্যান্ডেভিল গেমস, ঠিক আছে, স্টক ম্যান্ডেভিল গেমস। এবং 1968 সালে ভারত প্রথমবার পার্টিসিপেট করে, কিন্তু 1972 সালে ভারত প্রথমবার মেডেল পায়। এরপর দেখো 2024 প্যারিস প্যারা অলিম্পিক কোন সংস্করণ ছিল? প্রথম 17 নম্বর, 18 নম্বর নাকি 19 নম্বর? তো 2024 যে প্যারিস প্যারা অলিম্পিক সেটা ছিল 17 নম্বর সংস্করণ। 18 নম্বর সংস্করণটা কবে হবে? 2028 সালে। কোথায় হবে? লস অ্যাঞ্জেলস, ঠিক আছে, ইউএসএ। এবং 19 নাম্বারটা হবে 2032 সালে। কোথায় হবে? অস্ট্রেলিয়া, ব্রিসবেন। অস্ট্রেলিয়া, ব্রিসবেন। দেখো যদি কেউ প্যারা অলিম্পিকের কমপ্লিট ক্লাসটা করতে চাও তার জন্য আমি একটা ক্লাস অলরেডি করিয়েছি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে করতে পারো, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের হয়ে শেষ স্বর্ণপদক কে জিতেছিলেন? অবনী লেখরা, নীতিশ কুমার, হরবিন্দর সিং নাকি নবদীপ সিং? তো 2024 যে প্যারিস প্যারা অলিম্পিক সেখানে ভারতের হয়ে শেষ মেডেলটি বা শেষ গোল্ড মেডেলটি জিতেছেন কে? নবদীপ সিং। কিসে পেয়েছেন? জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রোতে তিনি পেয়েছেন। কত মিটার তিনি ছুঁড়েছিলেন? 47.32 মিটার, ঠিক আছে। এবং 2024 প্রথম পুরস্কার কার হাত ধরে এসেছিল? অবনী লেখারা, শুটিংয়ে, ঠিক আছে, শুটিংয়ে 10 মিটার এয়ার পিস্টল স্ট্যান্ডিং SH1 ক্যাটাগরিতে। নীতিশ কুমার ব্যাডমিন্টনে গোল্ড এনেছেন। এবং হরবিন্দর সিং ভারতের হয়ে প্রথম তীরন্দাজিতে গোল্ড। তীরন্দাজি এখনও পর্যন্ত ভারতে তীরন্দাজিতে কেউ গোল্ড পায়নি, কিন্তু হরবিন্দর সিং প্রথমবার তার হাত ধরে গোল্ড এসছে। পরবর্তী দেখো 2024 প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের জন্য সেফটি মিশন কে ছিলেন? সেফটি মিশন বলতে কী বোঝায়? দেখো প্রত্যেকটা টিমেরই একজন করে হেড থাকে। তো ভারতের টোটাল 84 জন মেম্বার 2024 প্যারিস প্যারা অলিম্পিক কী করেছিল? পার্টিসিপেট করেছিল। তো তাদের যে হেড তাকে বলা হয় সেফটি মিশন। কে ছিল? সত্যপ্রকাশ সাংওয়ান। সত্যপ্রকাশ সাংওয়ান, ঠিক আছে। এরপর দেখো ভারতে ছদ্মবেশী বেকারত্ব প্রধানত কিসের সাথে সম্পর্কিত? কৃষিখাত, গ্রামীণ এলাকা নাকি কারখানা সেন্টার নাকি শহুরে এলাকা? তো ছদ্মবেশী বেকারত্ব বলতে বোঝায় কৃষিখাতকে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি ভারতের রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি প্রণয়ন করে? পরিকল্পনা মিশন, অর্থ কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি অর্থ মন্ত্রণালয়? তো মনে রাখবে অর্থ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কী করে? ফিসকাল পলিসি নিয়ে ফিসকাল পলিসিটা গঠন করে। এবং ভারতের মনিটারি পলিসি ও ফিসকাল পলিসি একে অপরকে বোন বলা হয়, ঠিক আছে। মানে ভারতের মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসিকে একে অপরের বোন বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? অমরনাথ, দ্রাস, লে নাকি শ্রীনগর? ভারতের শীতলতম স্থান হচ্ছে দ্রাস। দ্রাস কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত, ঠিক আছে। দেখো লাদাখে রিসেন্টলি নতুন 4টা ডিস্ট্রিক্ট করা হয়েছে, জাস্কর, দ্রাস, সাম, নুব্রা এবং চাংথাং। টোটাল 5টা, হ্যাঁ, 4টা নয়, টোটাল 5টা নতুন ডিস্ট্রিক্ট করা হয়েছে, জাস্কর, দ্রাস, সাম, নুব্রা এবং চাংথা। এর আগে টোটাল 2টা ছিল, একটা ছিল লে আর একটা ছিল কার্গিল, ঠিক আছে। তাহলে টোটাল এখন বর্তমানে
লাদাখে 7টা ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে। এরপর দেখো শীতলতম তো দেখলাম, সেটা হচ্ছে তোমার দ্রাস, কিন্তু যদি বলা হয় উষ্ণতম হটেস্ট, সেটা হচ্ছে মুঙ্গেশপুর, সেটা হচ্ছে মুঙ্গেশপুর। এবার তোমরা হয়তো ভাববে মুঙ্গেশপুরটা রাজস্থানে, কিন্তু না, এই মুঙ্গেশপুর অবস্থিত হচ্ছে দিল্লিতে, এবং 2024-এর সবথেকে বেশি উষ্ণতম জায়গা হচ্ছে মুঙ্গেশপুর, 52.3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে দেখা গিয়েছিল। এরপর দেখো বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? বোমডিলা পাস সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম নাকি হিমাচল প্রদেশ? তো বোমডিলা পাস অবস্থিত হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে। দেখো প্রত্যেকটা রাজ্যে কিছু গুরুত্বপূর্ণ পাস থাকে, ঠিক অরুণাচল প্রদেশে যেমন একটা বোমডিলা আছে, তেমনি আছে দিফু আর ইয়াংয়াপ। হিমাচল প্রদেশে আছে বড়লাচলা, শিবকিলা, এবং সিকিমে আছে নাথুলা ও জয়লাপলা। ঠিক আছে, সিকিমে আছে নাথুলা, জয়লাপলা। এরপর দেখো আরও দুটি মানে পাস বা গিরিপথ খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পালঘাট, একটা হচ্ছে পালঘাট। পালঘাট কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে কোচি টু কোয়াম্বাটুর, কোচির থেকে কোয়াম্বাটুরকে কানেক্ট করে। পাসের কাজে হচ্ছে দুটা শহরকে কানেক্ট করা। আর একটা হচ্ছে সেনকোট, সেনকোট কাকে কানেক্ট করে? সেনকোট হচ্ছে তোমার তিরুবনন্তপুরম এবং মাদুরাই, এই দুটা জায়গাকে কানেক্ট করে। ঠিক আছে, এরপর দেখো আরও যদি তোমরা দেখতে চাও তাহলে দেখবে শ্রীনগর থেকে যদি বলা হয় জম্মুকে কানেক্ট করে কে, তাহলে বনিহাল দ্বারা। শ্রীনগরের সাথে লেকে কানেক্ট করে বনিহাল। শ্রীনগরের সাথে পাকিস্তানকে বুর্জিলা, শ্রীনগরের সাথে চায়নাকে কারাকোরাম। ঠিক আছে, এরপর দেখো অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অঞ্চলের অন্তর্গত? নেপাল, গাড়ওয়াল, ভুটান নাকি কুমায়ুন? তো অন্নপূর্ণা শৃঙ্গ হচ্ছে বৃহৎ হিমালয়ের একটা শীর্ষস্থান, এবং সেটি নেপাল হিমালয়ের অংশ। দেখো এখানে আছে বৃহৎ হিমালয়ের একটা চার্ট আমি তোমাদেরকে দেখিয়েছি, যেখানে একদম পশ্চিমে অবস্থিত হচ্ছে নাঙ্গা পর্বত, এবং একদম পূর্বে হচ্ছে নামচা বর্মা। নামচা বর্মা অরুণাচল প্রদেশে অবস্থিত, এবং নাঙ্গা পর্বত জম্মু কাশ্মীরে অবস্থিত। এরপর দেখো উত্তরাখণ্ডের দুটা পর্বত শ্রেণী খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বদ্রীনাথ আর একটা হচ্ছে নন্দা দেবী। এবং নেপালে টোটাল 4টা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অন্নপূর্ণা, ধলাবিরা, মাউন্ট ম্যাকালু এবং মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এই 4টাই খুব গুরুত্বপূর্ণ, এবং এই 4টাই কোথায় দেখতে পাওয়া যায়? নেপালে দেখতে পাওয়া যায়। এবং নেপালে মাউন্ট এভারেস্টের নাম হচ্ছে সাগরমাথা। আমরা এটাকে আমরা কি বলি? মাউন্ট এভারেস্ট, কিন্তু নেপালে মাউন্ট এভারেস্টের নাম হচ্ছে সাগরমাথা। এরপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। তাহলে বৃহৎ হিমালয়ের যদি তুমি সর্বোচ্চ শৃঙ্গগুলো দেখো, তার মধ্যে একদম পশ্চিমে আছে নাঙ্গা পর্বত, পূর্বে আছে নামচা বর্মা, মাঝে উত্তরাখণ্ডে আছে নন্দা দেবী, বদ্রীনাথ, এবং নেপালে আছে ধলাবিরা, অন্নপূর্ণা, মাউন্ট এভারেস্ট, মেকালু, সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা, এবং অরুণাচল প্রদেশে রয়েছে তোমার নামচা বর্মা। পরবর্তী দেখো একটি নটিক্যাল মাইল সমান কত? এটা দেখো এসএসসি সিজিএল 2019-এ এসেছে। একটি নটিক্যাল মাইল সমান মনে রাখবে 1852 মিটার। নটিক্যাল মাইল হচ্ছে কি, যেখানে আন্তর্জাতিক নটিক্যাল মাইলে বলা হয়েছে 1852 মিটার, আর 1 মাইল সমান হচ্ছে 1.6 কিলোমিটার। আর নটিক্যাল মাইল কোথায় ব্যবহার করা হয়? হাওয়াতে, এবং সমুদ্রের যে দূরত্ব সেটা মাপার জন্য কিন্তু নটিক্যাল মাইল ব্যবহার করা হয়। এরপর দেখো নিচের কোনটি সালোক সংশ্লেষ কোথায় ঘটে? নিচের কোথায় সালোক সংশ্লেষ ঘটে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম নাকি নিউক্লিয়াস? তোমরাই বলো এটা কোথায় ঘটে? ফটোসিনথেসিস ঘটে তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই এক ধরনের সবুজ পদার্থ থাকে যাকে বলা হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল কী করে জানো? ক্লোরোফিল সূর্য থেকে তার শক্তিটাকে সঞ্চয় করে, সূর্যের যে রশ্মির মাধ্যমে শক্তিটাকে সঞ্চয় করে, এবং তার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে ফটোসিনথেসিস হয় বা সালোক সংশ্লেষ হয়। এরপর দেখো আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি কিংডম ছত্রাকের অন্তর্গত নয়? অ্যাসপাইরিগিলাস, রাইজোপাস, মিউকর নাকি ইউগ্লিনা? তো উত্তর হচ্ছে ইউগ্লিনা। ঠিক আছে, এরপর দেখো এই যে কিংডম অফ প্ল্যান্ট বা কিংডম অফ অ্যানিম্যাল, এটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এখান থেকে তোমার 1 নম্বরের প্রশ্ন আসে। যদি তোমরা এই ক্লাসটা করতে চাও, যে অ্যানিম্যাল কিংডম নিয়ে যদি তোমরা একটা ডিটেলসে ক্লাস করতে চাও,
কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়েছি, প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বুঝতে পেরেছো। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।